মমতা বন্দ্যোপাধ্যায় কি এই কারণে জয়োল্লাস করছেন যে দেখ কেমন লাগে, আমরা তোদের দেখ টাকার জমি বিক্রি করা টাকাটা মাঝখান থেকে মেরে দিলাম, এবার সুপ্রিম কোর্টে গিয়ে বললাম তোরা অযোগ্য, দেখ কেমন লাগে। এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এতে এত জয়োল্লাসের কিছু নেই। এর আগে ওরকম অনেক হয়েছে। ওদের যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো, যে আমার সরকারের আমলে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার আমলে এসএসসির মতো সংস্থা গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি, তার মানে উনি যদি অযোগ্য শিক্ষক নিয়োগ হয় এই তথ্য বেরিয়ে জয়োল্লাস করেন? মানে এরকম বিকৃত মস্তিষ্কের কেউ কোনো মুখ্যমন্ত্রী হতে পারেন আমার বিশ্বাসই হয় না। কিন্তু যোগ্য অযোগ্যদের সেপারেবল করলো না কে? এসএসসি বারবার সুযোগ দিয়েছে, কলকাতা হাইকোর্ট বারবার সুযোগ দিয়েছে, কে করেনি? এসএসসি করেনি, তাদের করতে দেওয়া হয়নি। তার কারণ তারা যদি করত সঙ্গে সঙ্গে যারা অযোগ্য, যারা টাকা দিয়েছে তারা ঘাট চেপে ধরতো। বাঙালি কয়েক দশক পিছিয়ে গেছে শুধু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার জন্য। লজ্জা লাগে না? আপনার আমলে এরকম অযোগ্য শিক্ষক নিয়োগ হয়, সেটা আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলেন, লজ্জা করে না? এর দায় মমতা ব্যানার্জির, এর দায় এই সরকারের। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, তাই দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত না হলে এটা হতো না। পায়ে কত টাকা চপ্পল পরে একবার বলতে বলবেন তো ঢব্বাজি। ফিরদৌসা, ক্যাম্পেইন কলিং মিডিয়া, আপনাকে স্বাগত। নমস্কার। ফিরদৌসা, যে প্রশ্নটা দিয়ে প্রথমেই শুরু করব, গতকাল আমরা দেখলাম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, সেখানে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে আপাতত এই কথাই উঠে এলো যে এই যে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল গত 22 তারিখ কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ থেকে, সেই রায়ের পরে গতকাল সুপ্রিম কোর্টের থেকে এইরকম একটা আমরা তথ্য পেলাম যে এখনই 26,000 চাকরি বাতিল নয়। এবং এই ঘটনার পরেই আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সুপ্রিম কোর্ট ন্যায়প্রাপ্তির পরে আমি বাস্তবিকভাবে খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। তার আরো সংযোজন, সমগ্র শিক্ষক সমাজকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা জানিয়েছেন। কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকা উচিত। শুধু সুপ্রিম কোর্ট কেন, দেশের অন্যান্য সাংবিধানিক আদালতের প্রতিও সে সমানভাবে শ্রদ্ধাশীল থাকা উচিত, সংবিধানের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল থাকা উচিত। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা তার দলের নেতা নেত্রীরা সেটা ভুলে যান। এখন দেখুন, মুখ্যমন্ত্রী কেন এই জয়োল্লাস করছেন? এই কারণে যে গ্রামের গরিব কৃষক সন্তানের, যাদের সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, তারা তার পরিবর্তে তার বাবার ওই যে 4 বিঘে জমি 5 লাখ টাকা করে 20 লাখ টাকা তাদের দালালদের হাতে দিয়েছিল, এসএসসিকে দিয়ে বলিয়ে নিল যে অযোগ্য শিক্ষক রয়েছে। অর্থাৎ গ্রামের জমি বিক্রি করে তারা চাকরি নিল, সেই টাকা নিয়ে চলে গেল তৃণমূল কংগ্রেসের দালালেরা, আর মাঝ ফাঁক থেকে তা এসএসসি গিয়ে এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক রয়েছে। অর্থাৎ ঘুর পথে গ্রামের ওই জমি বিক্রি করা টাকাটি এই কিছু বেনিফিশিয়ারি গ্রুপ তারা খেয়ে নিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণে জয়োল্লাস করছেন যে দেখ কেমন লাগে, আমরা তোদের দেখ টাকার জমি বিক্রি করা টাকাটা মাঝখান থেকে মেরে দিলাম, এবার সুপ্রিম কোর্টে গিয়ে বললাম তোরা অযোগ্য, দেখ কেমন লাগে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জয়োল্লাস করছেন যে মাঝ ফাঁক থেকে টাকাটা মানে উনি মেরে নিতে পারলেন ওই জন্য, বা ওনার যারা বাজারে যাদের ছেড়েছিলেন তারা মেরে নিতে পারলো ওই জন্য জয়োল্লাস করছেন। অন্যদিকে এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মূলত বিজেপিকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন বিজেপি ছোড়া বোমা নিষ্ক্রিয় করেছে সুপ্রিম কোর্ট। কি বলবেন? দেখুন, ওনাদের দায়িত্ব হচ্ছে বিজেপিকে লাইমলাইটে আনা। এর সঙ্গে বিজেপির কি সম্পর্ক ভাই? মামলাকারী কি বিজেপি ছিল নাকি? মামলাকারী বঞ্চিত চাকরি প্রার্থীরা, তাদের সঙ্গে বিজেপির কি সম্পর্ক? এখন দুর্ভাগ্য হলো যে তৃণমূল কংগ্রেসের উপর দায়িত্ব আছে যে তাদের এইটা দ্বিমুখী লড়াইয়ে রূপান্তর করতে হবে রাজনৈতিক লড়াইটিকে, তাই বিজেপির নাম টেনে আনতে হবে। ফলে এখানে বিজেপির কোনো ভূমিকা নেই। এখানে যোগ্য চাকরি প্রার্থী যারা তারা মামলা করেছিলেন,
কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল এবং সুপ্রিম কোর্টে সেই রায় চ্যালেঞ্জ হয়েছে। আর এটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এতে এত জয়োল্লাসের কিছু নেই। এর আগে ওরকম অনেক হয়েছে, আলটিমেট বিচার কি হয়েছে, তাদের এগেনস্টে গেছে। আর এসএসসি এক্ষেত্রে নিজেই বলছে অযোগ্য রয়েছে, এখন সেইটা আইডেন্টিফাই করে দিতে হবে এবং তার সঙ্গে একটা রাইডার দিয়েছে যে ইন দ্য মিন হোয়াইল যা টাকা পাবে সে টাকা কিন্তু অযোগ্য প্রমাণিত হলে তাদের ফেরত দিতে হবে। ফলে এই রাইডার সহ এরকম একটা মানে রায়ের পরে, এরকম একটা নির্দেশের পরে জয়োল্লাস করা, বরঞ্চ তো ওদের যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো, যে আমার সরকারের আমলে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার আমলে এসএসসির মতো সংস্থা গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক নিয়োগ করেছি, কেন তাদেরকে ঘাট চেপে ধরে বের করতে পারেননি? কেন তাদের ধরতে পারেননি? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় চান এই জয়োল্লাস কিসের জন্য? যে এসএসসি তার অযোগ্য শিক্ষক নিয়োগ করেছেন এটা ডিক্লেয়ার করলেন ওপেনলি, সেই জন্য এই জয়োল্লাস, যে তাদের এই জয়োল্লাস হয় যে এসএসসি হ্যাঁ একেবারে জনসমক্ষে ডিক্লেয়ার করলেন তারা অযোগ্য লোক। অবশ্য ও নিজে যে পরিমাণ অযোগ্য এবং দুর্নীতি পরায়ণ, তার কাছে এটাই স্বাভাবিক। স্যার, আমরা দেখলাম এর আগে হাইকোর্ট থেকে বারংবার এসএসসি কে যখন বলা হয়েছিল যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করার জন্য একটি লিস্ট দিতে, সেক্ষেত্রে এসএসসির তরফ থেকে কোনো রকম তৎপরতা আমরা দেখিনি। আমরা দেখলাম গতকালই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার থেকে এসএসসি কমিশনের তরফে বলা হচ্ছে যে তারা 7,324 জন বা 7,000 জন একটা অযোগ্যদের তালিকা দিতে প্রস্তুত। তাহলে কি কোথাও গিয়ে এসএসসি মেনে নিল যে দুর্নীতি হয়েছে? না, তারা যে তালিকা দিয়েছে সেখানে কিন্তু এই 8,324-এর লিস্ট ছিল না। আমরা উল্টে এখনো পর্যন্ত বলেছি এইটা আইডেন্টিফাইড দুর্নীতি, এর বাইরেও আছে, এসএসসি কে আলটিমেট লিস্ট দিতে হবে। কিন্তু এই যে যোগ্য কে অযোগ্য এটা এসএসসি কে আলটিমেট বলতে হবে। আর তারা যদি না বলতে পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন যোগ্যরাই, তাহলে কিন্তু এই লিস্ট বাতিল হওয়ার সম্ভাবনা আরো বেশি প্রভূত হয়ে যাবে যদি তারা সেটা সঠিকভাবে না দিতে পারেন। এই দায় সম্পূর্ণ এসএসসির। তেমন এই নিয়োগ প্রক্রিয়ায় অনেক যোগ্য ব্যক্তি আছে। এই যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল হলো কেন? কারণ যোগ্য এবং অযোগ্য সেটা সেপারেট করতে পারেনি নিয়োগকারী সংস্থা, অর্থাৎ অযোগ্যতা রয়েছে তাদের মধ্যে, নিয়োগকারী সংস্থার মধ্যে অযোগ্যতা রয়েছে। তারা যদি যোগ্যতার সঙ্গে কোন যোগ্য শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আর কোন অযোগ্য শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এটা যদি পৃথকীকরণ করে দিতে পারতেন, তাহলে যোগ্য যে শিক্ষক রয়েছেন তারা এভাবে বঞ্চিত হতেন না, চাকরি প্রার্থী, যোগ্য চাকরি প্রার্থীরা বঞ্চিত হতেন না। এই অযোগ্যদের ঘাট চেপে ধরে বের করে দিতেন শতপরাজিত হয়ে, আর সেই স্তরে যোগ্যদের দিয়ে দিতেন। আমাদের তো লড়াই তো সেটাই, অযোগ্যদের ঘাট চেপে ধরে বের করে দিতে হবে, সেই স্তরে যোগ্যদের দিতে হবে। যাদের কাছ থেকে টাকা নিয়েছ তারা চাকরিতে থাকতে পারবে না। এই লড়াইটা মূলত সেখানে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখবেন প্রায় প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের দুর্নীতি হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের জয়োল্লাসই করেন। এর আগে তিনি ওই রাজীবের বিরুদ্ধে বলেছিলেন, তারপরে দেখলাম সেই আবার ফিরে চলে এলো তার দলে। এই যে পার্থ চট্টোপাধ্যায়, তার কোন দলের? তৃণমূল কংগ্রেস, ধরা পড়েছে। এসএসসি গিয়ে বলছে হ্যাঁ অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে। এর থেকে খারাপ উদাহরণ কিছু হতে পারে? আর রাজ্যের মুখ্যমন্ত্রী জয়োল্লাস করছেন। তার মানে উনি যদি অযোগ্য শিক্ষক নিয়োগ হয় এই তথ্য বেরিয়ে জয়োল্লাস করেন? মানে এরকম বিকৃত মস্তিষ্কের কেউ কোনো মুখ্যমন্ত্রী হতে পারেন? আমার বিশ্বাসই হয় না। যেখানে মুখ্যমন্ত্রীর শাসনকালে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সামনে গিয়ে বলছেন নিয়োগকারী সংস্থা হ্যাঁ অযোগ্য শিক্ষক আছে পশ্চিমবঙ্গে, মুখ্যমন্ত্রীর শাসনকালে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অযোগ্য শিক্ষক নিয়োগ হয়, এটা তো রিফ্লেক্টেড হলো গোটা দেশের কাছে। তারপরে জয়োল্লাস, তো মস্তিষ্ক বিকৃতি ছাড়া কি আছে? তো মস্তিষ্ক বিকৃতি। গতকাল এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, যদি এসএসসি এই যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করতে পারে তবে পুরো প্যানেলটি বাতিল করে দেওয়া ন্যায্য নয়। প্রসঙ্গত এই কথার পরেই দেখা যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, বিচারের বাণী কাঁদে না, জবাব এই কথা তিনি বলছেন। অবভিয়াসলি এটাই তো সেটেল প্রিন্সিপাল অফ ল।
যোগ্য এবং অযোগ্যদের যদি আপনি সেগ্রিগেট করে দেন তাহলে পুরো প্যানেল বাতিল হয় না। যদি যোগ্য এবং অযোগ্য নন সেপারেবল হয় তাহলে প্যানেল বাতিল হয়। যে সেটেল প্রিন্সিপাল অফ ল কবে থেকে চিৎকার করে করে বলে আসছে আপনাদের। ইভেন দেখুন, এর জন্য যে মানে উকিলের চেম্বারে গিয়ে শিখতে হবে এরকম বিষয় নয়, আপনাদের চ্যানেলে চিৎকার করে করে বলেছি, আপনাদের এই বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় চিৎকার করে করে বলেছি, যোগ্য অযোগ্যদের যদি নন সেপারেবল হয়, টেন্টেড নন টেন্টেড যদি নন সেপারেবল হয়, গোটা প্যানেল বাতিল হবে। এটাই স্বাভাবিক নিয়ম। ওই জাস্টিস চন্দ্রচূড়েরই নিজের জাজমেন্ট আছে, এটাই নিয়ম, এটাই। কিন্তু যোগ্য অযোগ্যদের সেপারেবল করলো না কে? এসএসসি বারবার সুযোগ দিয়েছে, কলকাতা হাইকোর্ট বারবার সুযোগ দিয়েছে। কে করেনি? এসএসসি করেনি, তাদের করতে দেওয়া হয়নি। তার কারণ তারা যদি করত, সঙ্গে সঙ্গে যারা অযোগ্য, যারা টাকা দিয়েছে, তারা ঘাট চেপে ধরতো, তোদের যে 20 লাখ টাকা করে দিলাম, গিয়ে আমাদের নামে গিয়ে বলে দিচ্ছিস আমরা সাদা খাতা মাস্টার, দে পয়সা ফেরত দে। আর পয়সা যদি না ফেরত দিবি, বাড়ি থেকে লিফট, এসকালেটার, ঝাড়বাতি খুলে নিয়ে যাব। ওই লিফট, এসকালেটার, ঝাড়বাতি খুলে যেহেতু নিয়ে যাবে লোকজন, সেই ভয়ে ওই চাপ দিয়ে দিয়ে এসব করানো হয়। কে বলেছিল এসএসসি কে ওই যে অ্যাপ্লিকেশন ফাইল করতে যে সুপার নিউমেরিক পোস্ট অযোগ্য চাকরি প্রাপকরা পাবে, তাদের চাকরি বাঁচানোর জন্য এই এফিডেভিট কোনোদিন কোনো স্বাভাবিক মস্তিষ্ক সম্পন্ন মানুষ লিখতে পারে? লিখতে পারে না। তাহলে কেন বলেছিলেন? কে বলতে বলেছিল? বিচারপতিরা তো তারই তদন্ত করতে বলেছিলেন। আমি নিশ্চিত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ আছে, তদন্ত হবেই, বেরিয়ে আসবেই। দেখুন, গোটা রাজ্য জুড়ে যা করেছেন, বাঙালিকে কয়েক প্রজন্ম পিছিয়ে দিয়েছে, বাঙালি কয়েক দশক পিছিয়ে গেছে শুধু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকার জন্য। যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি না হতো, আমি মনে করি পশ্চিমবঙ্গের সব থেকে অযোগ্য ব্যক্তি যে, সেও মমতা ব্যানার্জির থেকে বেটার মুখ্যমন্ত্রী হতে পারত। একটাই কারণ, পশ্চিমবঙ্গ বাঙালি কয়েক দশক পিছিয়ে গেল, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হয়েছিল মমতা ব্যানার্জি। তার মতো একজন দুর্নীতিপরায়ণ, একজন অযোগ্য ব্যক্তি মুখ্যমন্ত্রী হয়েছে। আগামী 16 তারিখ আবারও সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এই মামলা, এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মতামত অনুযায়ী যে এই যে নির্দেশটি দেওয়া হয়েছে এসএসসি কে মূলত, যে এই যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করার। আপনাকে যদি ব্যক্তিগত স্তরে জিজ্ঞাসা করি, আপনার কি মনে হয় এই এসএসসির পক্ষে এই যোগ্য অযোগ্যদের মধ্যে পৃথকীকরণ করা সম্ভব হবে? দেখুন, প্রথমে বলি, এসএসসি কি করবে না করবে সম্পূর্ণ এসএসসির বিষয়। এসএসসি বোর্ড এবং সরকার চাইলে নিশ্চিতভাবে করতে পারেন, আর যদি না করেন তাহলে আপনারা জানবেন এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। ঠিক আছে, কি করবেন সেটা তারা জানেন। নিয়ম মেনে, আইন মেনে যোগ্য অযোগ্যদের আইডেন্টিফাই করে দেওয়ার দায়িত্ব এসএসসি বোর্ড এবং সরকার। নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়ার দায়িত্ব নিয়োগকারী সংস্থা। আর তারা যদি না পারে, কিসের জন্য আছেন? পদত্যাগ করুন, লজ্জা লাগে না? আপনার আমলে এরকম অযোগ্য শিক্ষক নিয়োগ হয়, সেটা আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলেন, লজ্জা করে না? গিয়ে বলছেন নির্লজ্জের মতো যে হ্যাঁ আমাদের অযোগ্য শিক্ষক নিয়োগ হয়েছে। এতটুকু লজ্জা নেই? এটা বলতে হচ্ছে কেন? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কোনোদিন বলতে হয়েছে? দেখাতে পারবেন? জ্যোতি বসুর আমলে বলতে হয়েছে? দেখাতে পারবেন? জ্যোতি বসুর আমলে শিক্ষামন্ত্রী জেলে গেছে? বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে শিক্ষামন্ত্রী জেলে গেছে? মমতা ব্যানার্জি শিক্ষামন্ত্রী জেলে যায়। মমতা ব্যানার্জির আমলে শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে ইন্টারভিউ না দিয়ে চাকরি পায়, তার চাকরি বাতিল হয়। মমতা ব্যানার্জি যখন এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলে হ্যাঁ অযোগ্য শিক্ষক হয়েছে, তখন তিনি তার এক্স হ্যান্ডেলে জয়োল্লাস দেখান। এটা মমতা ব্যানার্জি, এটা তৃণমূল কংগ্রেস, এটা হচ্ছে নির্লজ্জতা, এটা হচ্ছে দুর্নীতি পরায়ণতা, এটা হচ্ছে অযোগ্যতা। এর মতো অযোগ্য, দুর্নীতিপরায়ণ, নির্লজ্জ মুখ্যমন্ত্রী আমি মনে করি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন কেউ ছিল না।
একজন অযোগ্য, নির্লজ্জ এবং দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী। গতকাল সুপ্রিম কোর্টে এই নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন এসএসসি বলে যে 19,000 চাকরি প্রার্থীর চাকরি হয়েছিল পুরো সম্পূর্ণ মেধা তালিকা মেনেই এবং বৈধ মেধা তালিকা মেনে এবং বৈধভাবেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে হাইকোর্টে বারংবার তাদেরকে আচ্ছা, এই 19,000 হিসাবটা দিতে বলবেন, ও চেয়ারম্যানকে বলবেন বা এসএসসির যে কোনো আধিকারিককে বলবেন হিসাব দিতে। যখনই হিসাব দেবে নাম্বার ধরে ধরে 9-10-এ এই ক্যাটাগরিতে এত, এই ক্যাটাগরিতে এত, ওএমআরসির ম্যানিপুলেশনের জন্য এত, যখনই দেবে তারপরে আমি বলে দেবো যে কোথায় কোথায় বললেন। এসএসসির আইনজীবী বলছেন কমিশনের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতেই পৃথক করা সম্ভব, কিন্তু সেই নথিকে মেনে নিয়ে চলতে হবে, না মানলে মুশকিল। প্রশ্নটা হচ্ছে সত্যি কি এসএসসির কাছে কোনো তথ্য নেই? এসএসসির কাছে তো ওএমআরসিটি নেই। ওএমআরসিটা ফিজিক্যাল কপি না হয় 1 বছরের মধ্যে ডেস্ট্রয় করে দিয়েছেন, ডিজিটাল কপি। আমরা তো বলেছি যে আরটিআই এর ডিজিটাল কপি 20 বছর সংরক্ষণ করে রাখতে, তাই নিয়ম, স্ট্যাটুটরি রুল, স্ট্যাটুটরি প্রভিশন। আপনি আইন মেনে বললেন আমাদের রুলসে বলা আছে 1 বছরের মধ্যে আমরা ফিজিক্যাল কপি ডেস্ট্রয় করি, সঙ্গে সঙ্গে আদালত জিজ্ঞাসা করে ডিজিটাল কপি সেটা কোথায়? ডিজিটাল কপি রাখতে কতটুকু জায়গা লাগে? রাখেননি কেন? একটাই কারণ, দুর্নীতি করবেন বলে। ওরা ভেবেছিলেন এসএসসি সার্ভার থেকে উড়িয়ে দিয়েছে, টাকা বাজার থেকে তুলে নিয়েছে, নে এবার উড়িয়ে দে, তাহলে কেউ ধরতে পারবে না। ওরা তো বুঝতে পারেনি যে এরকম ভাবে সিবিআই তদন্ত হবে, সিবিআই গাজিয়াবাদ থেকে উদ্ধার করতে পারবে পঙ্কজ বনসালের বাড়ি থেকে, তারপর সেটার উপর ভিত্তি করে আইডেন্টিফাইড হয়ে যাবে। সেই জন্য ওরা ভেবেছিলেন সার্ভার থেকে সরিয়ে দিলেই পুরো বিষয়টি হয়তোবা তারা স্বীকৃতি পেয়ে যাবে। গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য যে এই নিয়োগ প্রক্রিয়ায় রীতিমতো ইনস্টিটিউশনাল ক্রাইম, একদম প্রাতিষ্ঠানিক স্তরে দুর্নীতি হয়েছে। এই যে পশ্চিমবাংলার ভাবমূর্তিটা গোটা দেশের কাছে কিরকম যাচ্ছে বলে আপনার মনে হয়? সে তো দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী থাকলে দুর্নীতিপরায়ণ ভাব মারতে যাবে, সেটাই স্বাভাবিক, এবং সেটাই হয়েছে খুব স্বাভাবিকভাবে। এসএসসির এই যে মানে বলা যায় একরকম স্বগতোক্তি, সেটা কি প্রবল চাপের মুখে? এতদিন তো এসএসসি মানে রীতিমতো, তাহলে কি যারা চাকরি প্রাপক, সে তো অবশ্যই এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে হাজার হাজার অবৈধ নিয়োগ, দায় কার বলে আপনার মনে হয়? মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের। তাদের অযোগ্যতা এবং দুর্নীতিপরায়ণতার জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং দুর্নীতিপরায়ণ সরকার চললে, দুর্নীতিপরায়ণ দল তারা যদি ক্ষমতায় থাকে, যা হওয়ার তাই হয়েছে। ও তো যেদিন ধরা পড়ে গেল, যেদিন আইডেন্টিফাই হয়ে গেল যে হ্যাঁ ইলিগালিটিস আছে, অন্য মুখ্যমন্ত্রী থাকলে কি বলতো? ঘাট চেপে ধরে তাদের জেলে করতো। ও তাদের স্বীকৃতি প্রদান করছে। এর দায় মমতা ব্যানার্জির, এর দায় এই সরকারের। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, তাই দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত না হলে এটা হতো না। পায়ে কত টাকা চপ্পল পরে একবার বলতে বলবেন তো? ঢপবাজি। হাতে কত টাকা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, ঢপবাজি। মাইনে নেই না? বাড়িতে কি কি এসি আছে জিজ্ঞাসা করবেন তো? ওইসব ঢপবাজি মেরে লাভ নেই, সবাই বুঝে গেছে পরিবারের হাতে কত সম্পদ আছে। গতকাল এসএসসি বলছে মাথা যন্ত্রণা হলে পুরো মাথা কেটে বাদ দিয়ে দেওয়া যায় না। কি বলবো? এ মাথা যন্ত্রণার বিষয় নয়, এ মাথা একেবারে খারাপ হয়ে গেছে। আর মস্তিষ্কের যদি মৃত্যু ঘটে তাহলে ওটা দেহের মৃত্যু ঘটে। মস্তিষ্ক এখন কোন অবস্থায় আছে সেটা পশ্চিমবঙ্গবাসী ভালো করে বুঝতে পারছে। গতকাল সুপ্রিম কোর্টের এই যে একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, এরপরে অনেকেই আশাবাদী, আবার ঠিক তেমনই অনেকেই হতাশ। কি বলবেন তাদের? না দেখুন, আশাবাদী বা হতাশ দুই পক্ষের মানুষ থাকবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলবো, यहाँ पर देर है मगर अंधेर नहीं, নিশ্চিতভাবে যোগ্য বিচার হবে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি জনসভা থেকে আজ বলছেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুটো থাপ্পড় খেয়েছে, শীর্ষ আদালতে তারা কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম উঠলো কিভাবে? গতকাল তো সে তো আপনারা দেখেছেন, কোনো একজন বলেছেন, তার সঙ্গে এই রায়ের সঙ্গে বা এই যে বিচারপতি দেবাংশু বসাকের যে নির্দেশ এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজীর বেঞ্চের যে নির্দেশ, সেই রায়ের সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। তা দেখুন, তিনি প্রাথমিকভাবে নিশ্চিতভাবে এই এই যে মামলাগুলো, সেই মামলাগুলোতে তিনি প্রাথমিক নির্দেশ দিয়েছিলেন এবং তার অতি সক্রিয়তা বলতে পারেন বা সক্রিয়তা বলতে পারেন, তাই সেই জন্য এটা আনার্থ হয়েছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা মনে করি যে এই যে বিচার প্রক্রিয়ায় এই যে একটা গতি তিনি নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, সেই জন্য এই এই যে দুর্নীতি সেটা কিন্তু আনার্থ হয়। ফলে এই সেটা একটা অন্য বিষয় অলটুগেদার, কিন্তু এই যে রায়, সেই রায়টি আলটিমেট কে দিয়েছেন? এই রায়টি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেননি। এই রায়টি দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদির বেঞ্চ। তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা আবার বিচার করেছেন, বিচার করে দেখেছেন সত্যি সত্যি দুর্নীতি হয়েছে। তারা তো নিজেরাই এসএসসি স্বীকার করছেন। এখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মানে আপনি বলতে পারেন অযাচিত ভাবে আক্রমণ করা, এটা একেবারেই কাঙ্ক্ষিত নয়। দেখুন, আমি এই ধরনের মানে প্র্যাকটিসে বিশ্বাস করি না। এই অযাচিত ভাবে আক্রমণ করা, সেটাকে কোনোভাবেই আমি সাপোর্ট করি না। দেখুন, যে যার সাথে মামলার কোনো সম্পর্ক নেই, মামলার বিষয়বস্তু সেটা নয়, তিনি আগে রায় দিয়েছেন, তার রায় যে সঠিক ছিল সেটা পরবর্তী বিচারপতিরাও দেখেছেন। নাহলে তো অন্য রায় দিতেন। যদি ধরুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ভুল রায় দিতেন, তাহলে নিশ্চিতভাবে ডিভিশন বেঞ্চ অন্য রায় দিত। একই ঠিক রায় দিয়েছেন বলে সেটাই ঠিকভাবে প্রমাণিত হয়েছে। আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টেও সেটা ঠিক প্রমাণিত হবে। ফেরদৌসা, আমার শেষ প্রশ্ন আপনাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা, মহিলাদের সম্মানহানির অভিযোগে এফআইআর দায়ের হলো, কি বলবেন? দেখুন, আমি বলি তৃণমূল কংগ্রেস করেনি এমন তো কোনো কাজ নেই। ফলে তৃণমূল কংগ্রেস এই ধরনের অভিযোগ করেছেন যখন, নিশ্চিতভাবে দেখুন, আমি মনে করি যে কোনো ঘটনার তদন্ত হওয়া উচিত, কিন্তু সেই তদন্ত সঠিক হওয়া উচিত। আর মিথ্যা মামলা দিলে তারও কিন্তু সঠিক বিচার হওয়া উচিত। এই যে মিথ্যা মামলা দেওয়া, এটা একটা ট্রেন্ডে রূপান্তর ঘটেছে, তো এরও কিন্তু সঠিক বিচার হওয়া প্রয়োজন। যারা এই ধরনের মিথ্যা মামলা দিচ্ছেন, আমি নিশ্চিত তাদের বিরুদ্ধেও উপযুক্ত পদক্ষেপ